আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার এমন একটা টপিক নিয়ে হাজির হলাম যে টপিকটি তোমাদের অ্যাডমিশনের আগে তোমরা কখনো পড়োনি। অর্থাৎ আজকে হয়তো এই টপিকটি অনেকেই আছো জীবনে প্রথমবারের মতো এই টপিকের নাম শুনবে এবং এই টপিকে ক্লাস করবে। সেই টপিকটির নাম হচ্ছে ইনভার্সন। ইনভার্সন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর এসে থাকে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু ইনভার্সন সাধারণত আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে এই টপিকটা আমাদের পড়ানো হয় না। অ্যাডমিশন টেস্টে ইংরেজির সিলেবাসে গ্রামারের অংশে এমন অনেক টপিক আছে যেগুলো তোমরা আগে পড়েছ, কিন্তু ইনভার্সন কিন্তু আগে পড়োনি। তাই ইনভার্সনের সঙ্গে আজকে তোমাদের একদম এমনভাবে পরিচয় করিয়ে দেব যে জীবনে জানুয়ারি ইনভার্সন তোমরা না ভুলে যাও। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইজি এডুকেশন বিডির ফ্রি অ্যাডমিশন ক্লাসে। তার আগে জানিয়ে দিই, আমাদের ইজি এডুকেশন বিডির পক্ষ থেকে তোমাদের যে B+D ইউনিটের অনলাইন কোর্সটি ছিল, সেই কোর্সে 50% ছাড়ের কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে। অর্থাৎ আর মাত্র 2 দিনই তোমরা 4000 টাকার কোর্সটি 2000 টাকায় ভর্তি হতে পারবে। তারপরেই কিন্তু 4000 টাকাতে তোমাদের ভর্তি হতে হবে। সো সবাই যারা এখনও ভর্তি হওনি আমাদের ক্লাস করো, ফ্রেন্ডদেরকে কাইন্ডলি মেনশন করে দিবা। জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধীনে তোমাদের এই কোর্সটি। আচ্ছা চলো মূল ক্লাসে চলে যাওয়া যাক। ইনভার্সন শব্দের অর্থ কি আগে বাংলা জানি। ইনভার্সন শব্দের অর্থ হচ্ছে উল্টানো বা বিপরীতকরণ। ইনভার্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে উল্টানো বা বিপরীতকরণ, অর্থাৎ কোনো কিছুকে উল্টিয়ে ফেলা বা কোনো কিছুকে ঠিক বিপরীত করা, যা ছিল তার ঠিক বিপরীত করাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সনের ভার্ব হচ্ছে ইনভার্স ভার্ব, এটা মানে হচ্ছে উল্টিয়ে ফেলা। ইনভার্সন শেষে আছে SION, তার মানে এটা হচ্ছে নাউন। বুঝাই গেলা যে এভাবে আসলে SION TION দেখে আসলে চেনা যায় কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমার ভিডিও আছে, তোমরা চাইলে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো দেখতে পারো। বিভিন্ন ভোকাবুলারি ভিডিও আছে, বিভিন্ন রিটেনের ভিডিও আছে, সেগুলো দেখে নিবা, অনেক আগায় থাকবা। আচ্ছা, ইনভার্সনের একটা সংজ্ঞা তাহলে তোমাদের দিয়ে দিই। ইনভার্সনের শুধু বাংলা অর্থ জানলেই তো হবে না, ইনভার্সনটা আসলে কি এটা আসলে একটা সংজ্ঞার মাধ্যমে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সংজ্ঞাটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। অর্থাৎ কিছু নেগেটিভ বাক্যের প্রতি জোর দেওয়ার জন্য, কিছু নেগেটিভ, ভালো করে লক্ষ্য করো, কিছু নেগেটিভ বাক্যের প্রতি জোর দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বের উপর অধিক গুরুত্ব দেওয়ার জন্য, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বের উপর অধিক গুরুত্ব দেওয়ার জন্য আর কি, আর হচ্ছে বক্তব্যের দৃঢ়তা বোঝাতে সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারকে উল্টিয়ে ফেলাকেই বলা হয় ইনভার্সন। এখন নিশ্চয় বুঝতে পারছো কেন ইনভার্সন শব্দের অর্থ বিপরীতকরণ বা উল্টানো। আবার সংখ্যাটা তোমাদের জন্য পড়ছি, কিছু নেগেটিভ বাক্যের প্রতি জোর দেওয়ার জন্য। কিছু নেগেটিভ বাক্য এরকম হতে পারে, আমি এটা করিনি, আমি জীবনেও তোমাকে দেখিনি, আমি জীবনেও কি করিনি, আমি জীবনেও কানামাছি খেলিনি, আমি জীবনেও কোনো মেয়ের সাথে পার্কে ডেটে যাইনি, আমি জীবনেও ভাত খাইনি। আচ্ছা, জীবনে তো ভাত খাইছি। আচ্ছা, মানে নেগেটিভ বাক্য তুমি খুব জোর দিয়ে বলছো, হ্যাঁ আমি এটা করিনি, আমি ফ্রিজ থেকে চুরি করে চকলেট খাইনি, খুব জোর দিচ্ছ। আবার দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর জোর দেওয়ার জন্য, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর কিভাবে জোর দেওয়া যায় বা কিভাবে জোর দিতে হয়, এটা একটু পরে আমি উদাহরণ দিয়ে রুলস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। সো ওটা এখানে বাদ থাক। আর বক্তব্যের দৃঢ়তা বোঝাতে কি করতে, বক্তব্যের দৃঢ়তা বোঝাতে, অর্থাৎ এই যে বললাম না আমি এটা করিনি, অথবা আমি বললাম আমি তোমাকে দেখেছি, ওই জায়গায় দেখেছি, ওই চিপাই তোমাকে আমি দেখেছি, তাহলে বক্তব্যের দৃঢ়তা যে না আমি শিওর আমি এটা করেছি। এরকম করলে সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারকে কি করা হয়, উল্টিয়ে ফেলা হয়। সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারকে কি করা হয়, উল্টিয়ে ফেলা হয়। তাহলে চলো আমরা তো জানি সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারটা কি, একটু বলো তো সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারটা কি, একটু তোমরা
আমাকে কমেন্টে লিখে জানাও যে সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারটা কি। সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার আমরা সবাই জানি, সেন্টেন্স নর্মাল স্ট্রাকচার না জানলে তুমি 12 বছর আর কি ইংরেজি পড়লা। সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার হচ্ছে, তার মানে নর্মাল স্ট্রাকচার অফ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস, এই মার্কারে লেখাটা আমার পছন্দ হচ্ছে না, আগের মার্কারেই ফিরে চাই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার। এই নর্মাল স্ট্রাকচারকে কিভাবে উল্টায় ফেলা যায়? অবজেক্ট বা এক্সটেনশনও তোমরা বলতে পারো, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই যে উল্টায় ফেলা, অর্থাৎ ভার্বকে সামনে আনা, সাবজেক্টকে পরে রাখা, এইটাই হচ্ছে তোমার ইনভার্সন। এটাই হচ্ছে তোমার ইনভার্সন। অর্থাৎ স্বাভাবিক নিয়মটাকে আমরা কি করলাম? অস্বাভাবিক করে দিলাম। কি করলাম? অস্বাভাবিক করে দিলাম। তাহলে বুঝতেই পারছ ইনভার্সনের কিছু ওয়ার্ড আছে, ইনভার্সনের কিছু ওয়ার্ড আছে। ওই ওয়ার্ডগুলা থাকলে আমরা ওয়ার্ডগুলো এখন রুলস দিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে কোন কোন ওয়ার্ডগুলা থাকলে আমরা হচ্ছে ইনভার্সন করব। ওই ওয়ার্ডগুলা দিয়ে আমি যে সংজ্ঞাটা বললাম, দৃঢ়তা বোঝাবে বা কোনো বাক্যে নেগেটিভ কোনো কিছুর প্রতি জোর দিবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। এই অ্যাডভার্বগুলো থাকলেও আসলে ওই ইনভার্সন ওয়ার্ডগুলোই ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে সেগুলো থাকলে আমরা সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিব। অর্থাৎ সেন্টেন্সের সামনে থাকবে ভার্ব, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে এক্সটেনশন। আচ্ছা চলো আমরা হচ্ছে রুল, ইনভার্সনের এখন রুলস করি যে কোন কোন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো থাকলে আমরা ইনভার্সন করব। সবাই খাতায় তুলে নাও রুল নাম্বার 1। রুল নাম্বার 1, ইনভার্সনের ওয়ার্ডগুলো মনে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুলসগুলো মুখস্থ করবা না, মনে রাখার চেষ্টা করবা। তাহলে লিখো নিচের নেগেটিভ অথবা সেমি নেগেটিভ, নেগেটিভ বা সেমি নেগেটিভ অ্যাডভার্বগুলো সেন্টেন্সের প্রথমে থাকলে, মাথায় রাখো সেন্টেন্সের কোথায় থাকলে? শেষে না প্রথমে। সেন্টেন্সের প্রথমে থাকলে অক্সিলারি ভার্বটিকে, মেইন ভার্ব না কিন্তু, অক্সিলারি ভার্বটিকে কোথায় লিখব? অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে লিখতে হয়। কোথায় লিখতে হয়? সাবজেক্টের আগে লিখতে হয়, সাবজেক্টের আগে লিখতে হয়। অর্থাৎ কিছু নেগেটিভ অথবা সেমি নেগেটিভ অ্যাডভার্ব আছে যেগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে। আবার বলছি, কিছু নেগেটিভ বা সেমি নেগেটিভ, একটু পরে বলে দিচ্ছি কোনগুলা সেই সেমি নেগেটিভ অ্যাডভার্ব, কোনগুলা নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা একটু পরে বলে দেবো। এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে, আবার বলছি এই অ্যাডভার্বগুলো যদি একটা সেন্টেন্সের প্রথমে থাকে, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে লিখতে হবে। তাহলে চলো জেনে নিই কোনগুলা সেই নেগেটিভ বা সেমি নেগেটিভ অ্যাডভার্ব। লেটস গো। আচ্ছা, ইনভার্সন এমন একটা বিষয়, এটা কিন্তু ঘুরে ফিরে চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন সব জায়গায় আসবে। সো খুব ভালোভাবে মনে রাখবেন। আমি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। নেভার, নো সুনার, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি। ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। বেয়ারলি, সেলডম, নো হায়ার, নট ওয়ান্স, যেগুলা আমি বলেছিলাম দুই ধরনের অ্যাডভার্ব, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে সেমি নেগেটিভ। তাহলে নেগেটিভগুলো হচ্ছে দেখেন যেটার সাথে নো যুক্ত আছে, ওগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেভার, নো সুনার, নট ওয়ান্স, নো যুক্ত আছে, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। সেমি নেগেটিভ কোনগুলা? হার্ডলি, রিয়ারলি, স্কেয়ারসলি, এগুলো মানে বোঝায় খুব কম। যেমন আই হার্ডলি গো দেয়ার, মানে আমি সেখানে মাঝে মধ্যে যাই, ধরো সপ্তাহে একদিন যাই, তাহলে হবে আই হার্ডলি গো দেয়ার, তাহলে হচ্ছে সেমি নেগেটিভ। আর নেগেটিভ মানে হচ্ছে আই নেভার গো দেয়ার, তাহলে নেগেটিভ আর সেমি নেগেটিভ খুবই ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব। আরও আছে নট আনটিল মানে ওই পর্যন্ত না, এরকম বোঝায় আর কি। তারপরে তোমার বাই নো মিনস, তো এই জিনিসগুলাই হচ্ছে সেমি নেগেটিভ অ্যাডভার্ব, যেগুলো থাকলে আমরা সেন্টেন্সের প্রথমে লিখব। এখন আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই তোমাদেরকে। উদাহরণ দিয়ে বুঝাই দিলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। যারা এই পর্যন্ত তুলে ফেলেছ, প্রথম লাইনটা হয়তো তোলা হয়ে গেছে, তাহলে প্রথমে আমি উদাহরণটা লিখে দিই। শেষের লাইনটা হয়তো অনেকের তোলা হয়নি। তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করি যে
কিভাবে আমরা হচ্ছে ইনভার্সন ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটাকে আমরা নর্মাল স্ট্রাকচারে না রেখে অক্সিলারি ভার্বটাকে সামনে রাখবো। দেখো আমি লিখলাম I have never been more insulted. I have never been more insulted. এটার মানে হচ্ছে আমি জীবনে কখনো এত অপদস্থ হইনি, জীবনে কখনো এত অপমানিত হইনি। আচ্ছা একটু বড় করে লিখি, অনেক হয়তো লেখা দেখতে সমস্যা হচ্ছে। I have never been more insulted মানে আমি জীবনে কখনো এত বেশি অপদস্থ হইনি। তাইলে দেখো এখানে এই নেভারটা কিন্তু তোমার সেন্টেন্সে এটা সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে? এই সেন্টেন্সটাতে তোমার নেভারটা শুরুতে যাবে, এই নেভারটা শুরুতে যাবে। নেভার যদি শুরুতে থাকে, ধরো আমি নেভার শুরুতে লাগলাম, তখন আমি কি এটা করতে পারবো? নেভার আই হ্যাভ বিন মোর ইনসাল্টেড এটাকে লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ নেভার থাকলে, নাবোধক থাকলে লিখতে হবে হ্যাভটাকে। হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব, আমরা বলেছি হ্যাভ অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, তাহলে হবে নেভার হ্যাভ আই বিন মোর ইনসাল্টেড। তাহলে এটাও ঠিক, কিন্তু এইটা হচ্ছে ভুল। আবার লক্ষ্য করো, আই হ্যাভ নেভার বিন মোর ইনসাল্টেড এটা মানে হচ্ছে আমি জীবনে এর চেয়ে বেশি অপমানিত কখনো হইনি। তো তুমি অনেক বেশি যখন অপমানিত হবা, তখন তুমি একটু উত্তেজনার বশে বা তুমি বক্তব্যের দৃঢ়তা বোঝাতে কি করবা? এই নেভারটাকে শুরুতে নিয়ে চলে আসবা। নেভার হ্যাভ আই বিন মোর ইনসাল্টেড, জীবনে এর চেয়ে বেশি কখনোই অপমানিত হয়নি। কি করছে? গার্লফ্রেন্ড হচ্ছে রেস্টুরেন্টে বিল দিতে না পারার কারণে রেস্টুরেন্ট থেকে মারতে মারতে সবার সামনে বের করে দিছে। তাহলে এটা তো অনেক বড় ইনসাল্টের ব্যাপার। তখন আমি বলবো নেভার, তারপরে আমি হ্যাভ মানে অক্সিলারি ভার্বটা দিয়ে দিব কার আগে? সাবজেক্টের আগে। কার আগে? সাবজেক্টের আগে। ছেলেরা যারা ভিডিওটা দেখছো তাদের যেন কারো এরকম অবস্থা না হয়। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো, একটা উদাহরণ দিলাম, আরও একটা উদাহরণ দিই। আমরা প্রচুর উদাহরণ করব, উদাহরণ করে ইনশাল্লাহ আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব বিষয়গুলো। ঠিক আছে? কোনো ইনভার্সন নিয়ে আমাদের কোনো সদর বদর থাকবে না, কোনো কি থাকবে না, চদর বদর থাকবে না, মানে কোনো ধরনের আনক্লিয়ার বিষয় থাকবে না। আচ্ছা, লিটিল হি ডিড, তোমাদের যাদের ছোট দেখতে অসুবিধা হচ্ছিল তাদের জন্য বড় করে লিখতেছি। লিটিল হি ডিড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা ঠিক আছে নাকি ভুল আছে একটু কমেন্ট করে জানাও, যে লিটিল হি ডিড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন এইটা আমি আসলে ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি। যদি ভুল লিখে থাকি তাহলে কমেন্ট করো, আর যদি ঠিক লিখে থাকি তাহলেও কমেন্ট করো। আচ্ছা দেখো, এখানে লিটিল যেটা লিখেছে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, সেমি নেগেটিভ। কি অ্যাডভার্ব? সেমি নেগেটিভ অ্যাডভার্ব। আর আমি বলেছিলাম যে রুলসটা ইনভার্সনে এরকম, সেমি নেগেটিভ অ্যাডভার্ব যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে কার আগে আনবো? সাবজেক্টের আগে আনবো। তাহলে এটা কিন্তু ভুল। ঠিক কি হবে? লিটিল ডিড হি, বাকি অংশ ঠিকই আছে। আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এটার বাংলা অর্থ হচ্ছে সেই সিচুয়েশন খুবই কম বোঝে, সে পরিস্থিতি খুবই কম বোঝে। মানে পরিস্থিতি আসলে বুঝতেই চায় না। অনেকে আছে পরিস্থিতি বুঝতে চায় না, মানে পরিস্থিতি না বুঝেই একটা আকাম কুকাম করে বসে, তাদের উদ্দেশ্যে এই বাক্যটা লিটিল ডিড হি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। তার মানে এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা কি করব? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। আচ্ছা, আরও একটা উদাহরণ দিই। উদাহরণ দিয়ে একদম ঝাপসা করে ফেলবো, যেন পরীক্ষায় উদাহরণ সহ ইনশাল্লাহ কমন চলে আসে। সত্যি কথা, অনেক সময় কিন্তু এই উদাহরণগুলাই হুবহু কমন চলে আসে, টিচাররা খুব বেশি উদাহরণ বাড়ায় না। লিটিল আই হ্যাভ রিড রিগার্ডিং দিস, মানে বলছে এই বিষয়টা সম্পর্কে আমি খুবই কম পড়েছি। তাহলে এটাও একটা সেমি নেগেটিভ অ্যাডভার্ব। আর সেমি নেগেটিভ অ্যাডভার্ব থাকলে হবে হ্যাভটা আগে চলে যাবে, তাহলে হবে লিটিল হ্যাভ আই রিড রিগার্ডিং দিস। আমি এটা সম্পর্কে খুবই কম জানি, মানে জানিই না, মানে একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে রুলস 1 অনেকেরই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি এই পর্যন্ত রুলস 1 ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে লিখবেন হচ্ছে ক্লিয়ার। আমরা চলে যাব রুল নাম্বার 2-তে। আপনারা যারা এখনো তোলা হয়নি তুলে নিন, আমরা রুলস নাম্বার 2 শুরু করবো এখন। হ্যাঁ, রুল নাম্বার 2টা খুবই সহজ, বাট রুল নাম্বার 2 বোঝার জন্য একটু ক্লজ বোঝা দরকার। আমরা জানি যে সেন্টেন্সে
একটা সেন্টেন্সে দুই রকম ক্লজ থাকে। একটা সেন্টেন্সে কয় রকম ক্লজ থাকে? একটা সেন্টেন্সে দুই রকম ক্লজ থাকে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার আরেকটা নাম কি? প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল, আর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দুই নাম্বার রুলসটা রুল নাম্বার 2 এই ক্লজের সাথে সম্পর্কিত। তো এই জন্য আমি ক্লজ দুটা আগে লিখে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে চলুন 2 নাম্বার রুলসে আমরা অনলি যুক্ত করব। কি যুক্ত করব? অনলি যুক্ত করে আমরা ইনভার্সন করব। তাহলে 2 নাম্বার রুলস হচ্ছে অনলি প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ। আমি একটু সংক্ষেপে লিখলাম, ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইনডিপেন্ডেন্ট ক্লজ ব্র্যাকেটে লেখেন ইনভার্সন। ব্র্যাকেটে কি লিখবেন? ইনভার্সন। অর্থাৎ অনলি যদি যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ইনভার্সন করব। অনলি যদি যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা কি করব? ইনভার্সন করব। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে, একটা উদাহরণের মাধ্যমে দিলে আসলে ক্লিয়ার হবে। অনলির সাথে অনেক ধরনের আপনার অ্যাডভার্ব যুক্ত থাকতে পারে। যেমন আমরা বলতে পারি, ওইগুলো আগে লিখে নিন, অনলি হোয়েন। অনলির সাথে যেগুলো যুক্ত থাকতে পারে সেগুলো লিখে নিন। অনলি হোয়েন, অনলি আফটার, অনলি বিকজ, অনলি ইফ, অনলি আনটিল। এই ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে, এই ফ্রেজগুলো যদি দেখেন অনলির সাথে যখন এই ওয়ার্ডগুলো যুক্ত করলাম, এগুলো হয়ে গেল একটা ফ্রেজ। যেমন অনলি হোয়েন, অনলি আফটার মানে শুধুমাত্র তখনই, শুধুমাত্র তারপরেই। অনলি হোয়েন মানে শুধুমাত্র তখনই, অনলি আফটার মানে শুধুমাত্র তারপরেই, অনলি বিকজ মানে শুধুমাত্র তখনই, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। অনলি ইফ মানে শুধুমাত্র এটাই, যদি এটা হয় তাহলে এটা কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে এই অনলির সাথে যদি এই ফ্রেজগুলো যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি করব? ইনভার্সন করব। চলুন উদাহরণের মাধ্যমে আপনাদের একদম ঝকঝকা ক্লিয়ার করে দিচ্ছি। আবার বলছি, কোর্সের কিন্তু মাত্র আর 2 দিন বাকি আছে। এইরকম সুযোগ এখন মনে হচ্ছে আরে ভাই মাত্র 2000 টাকা কী কোর্স করবেন না করবেন, কিছুদিন পর যখন ক্লাস শুরু হবে ফ্রেন্ডদের কাছে শুনবা যে 2000 টাকায় 5 মাসের সার্ভিস পাইছে, অনেকে পাইতেছে, আর অনেকের 4000 টাকায় ভর্তি হচ্ছে। তখন কিন্তু অনেকে আফসোস করবা। সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও, নিজেকে বেনিফিটেড করো। 2000 টাকা বাঁচায় ওটা কি করো? আল্লাহ রাস্তায় দান করো, বা নিজে ভালো খাওয়া দাওয়া করো। অ্যাডমিশনের সময় খাওয়া দাওয়া করার খুব দরকার আছে। আর আমাদের মূল লক্ষ্য ব্যবসা না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেবা। এই জন্য আমরা এত কম নিচ্ছি। আচ্ছা, তো চলো দেখো উদাহরণ দিই। অনলি ইফ বলছিলাম একটা ফ্রেজ, অনলি ইফ শি লাভস মি আই শুড ম্যারি হার। এই অনলি ইফ যুক্ত আছে, তার মানে অনলির সাথে আমি বলেছিলাম কোন ক্লজ যুক্ত থাকবে? অনলির সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না ডিপেন্ডেন্ট ক্লজ? অনলির সাথে ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে। আরও সোজা হিসাব হচ্ছে এই ইফ যুক্ত ক্লজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ইফ কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখানে এই আই শুড ম্যারি হার, এটা কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই শুড ম্যারি হার কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর শি লাভস মি, ইফ শি লাভস মি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কোনটা ইনভার্সন করব? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন করব। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন করলে এই শুড অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে হবে এই অনলি ইফ শি লাভস মি, মানে ও বাকি অংশ ঠিকই আছে। এখানে হবে শুড আই ম্যারি হার। কে বুঝেছেন একটু কমেন্ট করুন। যদি না বোঝেন উদাহরণ অনেক আছে, উদাহরণ অনেক দেওয়া যাবে। একদম আমরা ইনশাল্লাহ একদম ক্লিয়ার করে দেবো আপনাদের জন্য। আচ্ছা, আপনারা তুলে নিন। আর যাদের বোঝেন নাই তারা হচ্ছে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিব। দেখেন আবার অনলি হোয়েন দিয়ে আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। অনলি হোয়েন ইউ ক্যান
ইউ ক্যান রিচ এক্সপেক্টেড সেল, মানে ধরেন আপনি কোনো কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, তাহলে আপনাকে যদি আপনি এক্সপেক্টেড সেল করতে পারেন, মানে প্রত্যাশিত আপনার যে মাত্রা ছিল, ইউ উইল গেট প্রপার কমিশন, মানে আপনি যদি খুব ভালো সেল করতে পারেন তাহলে পার প্রোডাক্ট আপনাকে একটা কি দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। পার প্রোডাক্ট কি দেওয়া হবে, একটা ভালো কমিশন দেওয়া হবে। তাহলে এই অনলি হোয়েন ইউ ক্যান রিচ এক্সপেক্টেড সেল, অনলি হোয়েন যুক্ত আছে, তার মানে এটা একটা কি ক্লজ, সাবঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা বলেছি ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যদি অনলি হোয়েন যুক্ত থাকে তাহলে বাকি অংশটাকে আমরা কি করব, ইউ উইল গেট প্রপার কমিশন, এটা ভুল। তাহলে আমরা কি করব, উইল বা অক্সিলারি ভার্বটাকে সামনে আনবো। প্রথম অংশটা ঠিকই থাকবে, পরের অংশে আমরা করব উইল ইউ গেট প্রপার কমিশন, বাকি অংশ একদম ঠিকই থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে ইনভার্সনে আমরা শুধুমাত্র সেন্টেন্সের একটা অংশকে নিয়ে কাজ করি, এই 2 নম্বর রুলে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে নিয়ে কাজ করছি, অর্থাৎ অনলি যুক্ত আমরা কোনো ওয়ার্ড পেলে, ফ্রেজ পেলে আমরা কি করছি সেটার তো প্রিন্সিপাল ক্লজ না হয় সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, যেহেতু অনলি যুক্ত আছে, ইফ যুক্ত আছে, আর বাকি অংশটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটার সঙ্গে আমরা কি যুক্ত করছি, সেটাকে আমরা ইনভার্স করছি বা ইনভার্সন করছি। আচ্ছা, রুল নাম্বার 3 পড়াবো এরপরে, আপনারা সবাই তুলে নিন। এরপর আমরা পড়বো হচ্ছে রুল নাম্বার 3। আচ্ছা চলুন দেখে নিই রুল নাম্বার 3-তে কি আছে। Let's get to rule number 3. দেখেন রুল নাম্বার 3-তে আমি লিখতে বললাম অনলি প্লাস অ্যাডভার্ব অথবা অনলি প্লাস কি প্রিপোজিশনাল ফ্রেজ, অনলি প্লাস অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে অনলি প্লাস অ্যাডভার্ব থাকলে কি হতে পারে, লিখে নিন, অনলি দেন, অনলি আফটার, অনলি বিকজ, অনলি because, only recently, only if, তাহলে অনলি প্লাস অ্যাডভার্ব বা অনলি প্লাস প্রিপোজিশন থাকলে কি হতে পারে, অনলি দেন, অনলি আফটার। যারা আমার এই বাজে লেখা বুঝতে পারছেন না, আমার মুখে মুখে শুনে আপনারা নোট নিন, অনলি দেন, অনলি আফটার, অনলি বিকজ, অনলি রিসেন্টলি বা অনলি ইফ, এগুলা থাকলে আমরা কি করব, কিভাবে ইনভার্সন করব। দেখেন উদাহরণগুলো আপনারা তুলে নেন, উদাহরণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, উদাহরণটা আপনারা তুলে নেন। যেমন only after her misbehavior, I slap her, মানে শুধুমাত্র সে খারাপ আচরণ করার পরই আমি তাকে চর মারছি। তাহলে বলছি অনলি আফটার, এটা একটা কি অনলি প্লাস অ্যাডভার্ব, হ্যাঁ। তাহলে আফটার যেহেতু একটা সময় বুঝাচ্ছে এই জন্য অনলি আফটার একটা অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, অনলি আফটার হার মিসবিহেভিয়ার আই স্ল্যাপ হার, তাহলে শুধুমাত্র সে যখন খারাপ আচরণ করলো আমি তাকে চর মেরেছি। কিন্তু এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আই স্ল্যাপ হার, বলছি সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই স্ল্যাপ হার, এটা কি ঠিকভাবে লিখেছি আমরা? এটা তো ইনভার্স করা উচিত ছিল। তাহলে ইনভার্স করলে কি হতো, অনলি আফটার হার মিসবিহেভিয়ার, এই অংশ তো ঠিকই থাকবে, কমার পরে হবে ডিড আই স্ল্যাপ হার, ঠিক আছে। তাহলে পরের অংশটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা এইভাবে করব, ইনভার্স করব, যে এখানে যদি দেখেন অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা বুঝতেই পারছি স্ল্যাপ পাস্ট, তাহলে আমরা ডিড দিলাম, কি দিলাম, ডিড দিলাম, কারণ চটটা তো আগেই মেরেছে। এই জন্য সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা হচ্ছে ডু ডাজ ডিড এটা বসাই। আরও একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ দেওয়ার মাধ্যমে, এই রুলস পড়ানোর মাধ্যমে আজকের ক্লাস এখানেই শেষ হবে। ইনভার্সনের আরও অনেকগুলো উদাহরণ আছে বা ইনভার্সনের আরও অনেকগুলো রুলস আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে আমরা অনেক ডেসক্রিপটিভ করে আমরা পড়াবো। ইনশাল্লাহ কোর্সে এর চেয়ে অনেক ভালো সার্ভিস, অনেক ভালো ক্লাস পাবেন, প্লাস এরকম টপিকের আপনারা প্রত্যেকটা টপিকের উপর এক্সাম পাবেন এবং সেই এক্সামের খাতা মূল্যায়ন করে আপনাদের আর দুর্বলতা থাকলে সলভ ক্লাস না হবে। সো অনেক ভালো সার্ভিস ইনশাল্লাহ ওখানে পাবেন। আচ্ছা, আরেকটা দিই, অনলি
বাই শেয়ারিং সরোস, দেখেন অনলি প্লাস প্রিপোজিশন, এই রুলস দিচ্ছে অনলি প্লাস শেয়ারিং সরোস উই ক্যান মিটিগেট গ্রিফ, উই ক্যান মিটিগেট গ্রিফ মানে হচ্ছে আমাদের দুঃখ কষ্ট আমরা শেয়ারের মাধ্যমেই শুধুমাত্র আমাদের মনের কষ্টটা কমাতে পারি। গ্রিফ মানে দুঃখ বেদনা। তাহলে আমাদের যে ব্যথা বেদনা এটা আমরা যদি মানুষের সাথে শেয়ার করি তাহলে এটা অনেকাংশে কমে যায়। তাহলে এই অংশটা অনলি প্লাস প্রিপোজিশন হলে পরের অংশে আমি কি করতে বলেছি, ইনভার্স করতে বলেছি, কিন্তু এটা কি ইনভার্স করা আছে? ইনভার্স করা নাই, কারণ সাবজেক্টের পর ভার্ব আছে। তাহলে অক্সিলারি ভার্ব তো দেওয়াই আছে, তাহলে আমরা করব ক্যান উই মিটিগেট গ্রিফ, অনলি বাই শেয়ারিং সরোস, পুরো অংশ লিখতে হবে ক্যান উই মিটিগেট গ্রিফ। তাহলে 3টা রুলস পড়িয়ে দিলাম এবং আপনারা যারা ক্লাসটা করেছেন তারা বুঝতে পারছেন যে ইনভার্সন অনেক সহজ একটা টপিক এবং খুব ভালোভাবে পড়লে ইনভার্সনের কোনো কিছু থাকবে না, একটা ক্লাসে ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। সো ইনভার্সন নিয়ে আর যদি কোনো কোশ্চিন থাকে প্লিজ আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে করবেন, বা ইউটিউব চ্যানেল আমাদের ইজি এডুকেশন বিডি, সেটার কমেন্ট বক্সে আপনারা করতে পারেন। আপনাদের সঙ্গে খুব দ্রুত আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, এবং রিটেন স্পেশাল ক্লাস নিয়ে আমি খুব দ্রুত আসছি আপনাদের মাঝে। আর্টসের অনেকের পরীক্ষা আছে, এই কারণে অনেকে এখনও ক্লাসে জয়েন করতে পারছে না। সো যাদের পরীক্ষা শেষ হয়েছে, সায়েন্স থেকে যারা ডিউ নিট দিবেন চিন্তা ভাবনা করছেন, গ্রামার নিয়ে ভালো উপস্থাপনা বা গ্রামার নিয়ে ভালো একটা আইডিয়া পেতে চান, গ্রামার ক্লাস কত ভালো হতে পারে সেটা দেখতে চান, খুব দ্রুত তাদেরকে মেনশন দিয়ে দিন এখানে। ইনশাল্লাহ কেউ কারো চেষ্টা বিফলে যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।